সার্জিসকে দিয়ে প্রথমে শুরু করতে চাই। জনাব সার্জিস, সরকার অর্থাৎ ভোট হওয়ার মাত্র 2 মাস পেরোলো আজকে, সরকার গঠন হয়েছে 2 মাসেরও কম সময়, একটা হানিমুন পিরিয়ড চলছে বলা যায়। সেই সময়ে আমরা বিরোধী দলের পক্ষ থেকে দেখছি যে সরকার বিরোধী নানা হুমকি দেওয়া হচ্ছে, নানা কথা বলা হচ্ছে। অর্থাৎ বিরোধী দল সরকারকে কেন স্পেস দিতে চাইছে না, কেন ধৈর্য ধরছে না বিরোধী দল? দেখা উচিত না যে সরকার কি করে, কোন পথে হাঁটে, এত তাড়াহুড়ো কিসের? তাড়াহুড়ো না, আসলে আমরা আমাদের জায়গা থেকে চাই যে বর্তমান যে বিএনপি সরকার, তারা সরকার হিসেবে ব্যর্থ না হোক, এবং রাজনৈতিক দল হিসেবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারাও ব্যর্থতায় পর্যবসিত না হোক। এবং আমরা যখন দেখছি যে তারা খুব দ্রুত তাদের জায়গা থেকে তাদের অতীত ভুলে যাচ্ছে, তাদের করণীয় ভুলে যাচ্ছে, তাদের স্ট্রাগল ভুলে যাচ্ছে, এবং খুব দ্রুত তারা আওয়ামী লীগের যেই তৈরি করে যাওয়া পথ, সেই পথে যেতে চাচ্ছে, তখন আমাদেরও খুব দ্রুত তাদেরকে এই জিনিসগুলো বারংবার মনে করিয়ে দেওয়ার জন্য, একটা পারিপার্শ্বিক চাপ তৈরি করার জন্য সংসদের পাশাপাশি রাজপথের বিভিন্ন কর্মসূচি হাতে নিতে হচ্ছে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এটা খুব করে চাই যে বিএনপি যেন তাদের এই পথ থেকে পথচ্যুত না হয়। কিন্তু কষ্ট লাগে তখন যখন আমরা দেখি যে বিএনপি তাদের সময়ে, সেটা আপনি যদি বলেন 1 থেকে 6-এর সময়ে, এর পরবর্তীতে আমাদের 1-11-র পরে যখন বিএনপি বিরোধী দলে গেল, বিরোধী দল অবস্থায় জনাব তারেক রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা বিএনপির নেতৃত্ব বলতে আমরা যাদেরকে চিনি, তারা প্রত্যেকটা মানুষ তাদের জায়গা থেকে যেই বিষয়গুলো দেশের জন্য চেয়েছিলেন, আমরাও সেই বিষয়গুলোই চাচ্ছি। কিন্তু যেই প্রতিষ্ঠানগুলো দ্বারা তারা অত্যাচারের শিকার, যে প্রতিষ্ঠানগুলো দ্বারা অসংখ্য নিরীহ নিরপরাধ মানুষ নিপীড়নের শিকার, সেই প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতায় আসার সাথে সাথে আবার যখন তারা আওয়ামী কায়দায় কুক্ষিগত করতে চায়, তখন আমাদের আক্ষেপ লাগে। এবং সেই আক্ষেপটা থেকে প্রথমে বিরোধী দল সংসদে মনে করিয়ে দিতে চেয়েছে এই জিনিসগুলো বারংবার, এবং আমরা সোশ্যাল মিডিয়া, অনলাইনে অফলাইনে এগুলো বলার চেষ্টা করেছি, আমরা এই টেবিলের টকশোতে বসে বলার চেষ্টা করেছি। কিন্তু যখন দেখছি তারপরও তারা এগুলো থেকে কর্ণপাতই করছে না, তখন আমাদেরকে রাজপথের কর্মসূচির দিকে যেতে হয়েছে। আপনি দেখেন যে যেই বিএনপি তাদের জায়গা থেকে গণভোটকে অবৈধ বলা শুরু করলো, যে বিএনপি জুলাই সনদকে মানতে চাচ্ছে না, মানে তাদের মতো করে মানতে চাচ্ছে, যে বিএনপি আমাদের যে আদেশ জুলাই সনদের বা সংস্কার বাস্তবায়ন আদেশ, সেটাকে অবৈধ বলছে, এবং আমাদের এই যে বিএনপি, তাদের জায়গা থেকে আমরা এখন নতুন করে কি দেখছি, সেই বিএনপি এখন পুরনো চরিত্রে ফিরে যাচ্ছে। কীরকম পুরনো চরিত্র দেখেন, বিএনপির রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি তাদের নেতাকর্মীরা গুমের শিকার, তারা গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাতিল করে দিল। বিএনপির মানুষগুলো বিগত 16 বছরে সবচেয়ে বেশি যাদের উপরে মানবাধিকারের লঙ্ঘন হয়েছে, নির্যাতনের শিকার, তারা মানবাধিকার অধ্যাদেশটা বাতিল করে দিল। এই বিএনপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল তাদের জায়গা থেকে দুর্নীতি দমন কমিশন দ্বারা তারা নিপীড়িত হয়েছে। আবার ওই দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করে অসংখ্য লুটপাট হয়েছে। আবার অনেক লুটপাটকারী ওই দুর্নীতি দমন কমিশন তাদেরকে স্পর্শ করতে পারে নাই। তাহলে এটা ঠিক করা দরকার। সেই প্রতিষ্ঠানের যে আমাদের যে অধ্যাদেশ, সংশোধনী অধ্যাদেশ, সেটাকে বাতিল করলো। এবং সর্বশেষ বিএনপির 31 দফায় আছে বিচার বিভাগ এইখানে পৃথক সচিবালয় করা হবে, বিচারক নিয়োগদের জন্য পৃথক একটা অধ্যাদেশ সংশোধনী। এই প্রত্যেকটা জিনিস আপনি দেখবেন তাদের যে 31 দফা সেই জায়গায় পর্যন্ত দেয়া আছে। এখন তারা জুলাই সনদ বাদ দেন, গণভোট বাদ দেন, তারা তাদের যে 31 দফা, সেই 31 দফা এখন আর মানছে না। তো বিএনপি যখন 31 দফা তাদের এটা না মেনে জনগণের সাথে, রাষ্ট্রের সাথে, দেশের সাথে প্রতারণা করা শুরু করেছে, আমাদের মনে হয়েছে যে এখনই উপযুক্ত সময় তাদের চোখে আঙুল দিয়ে এটা দেখিয়ে দেওয়ার। যদি তারা না দেখে, দল হিসেবে বিএনপি তো বিপদে পড়বেই, কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশও বিপদে পড়বে। আর এই বিপদে যদি বাংলাদেশ পড়ে, তাহলে এর দায়ভার আমরা কেউ এড়াতে পারবো না, এর ক্ষতি থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। সেই জন্য এখন আমরা ছোট পরিসরে রাজপথে আমাদের সতর্ক বার্তা বলতে পারেন যে কর্মসূচি শুরু হয়েছে। আমরা সেমিনার করছি, আমরা আমাদের জায়গা থেকে প্রেস ব্রিফিং করছি, আমাদের কথাগুলো বলছি। এখন
বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা আবার সংসদীয় স্বৈরাচারের পথে হাঁটবে কিনা। যদি হাঁটে, সবচেয়ে খারাপ পরিণতি বিএনপিরই হবে। জি, আপনাকে ধন্যবাদ। জনাব মাসুদ কামাল, বিএনপি কি আসলে উল্টো পথে হাঁটছে কিনা? দেখেন, এখানে কতগুলি বিষয়। উল্টো পথ মানে বিএনপি তো নিজের একটা ব্যাখ্যা আছে, তারা একটা ব্যাখ্যা দিয়েছে। সেখানে তারা অধ্যাদেশগুলো নিয়ে যে কাজটা হলো, অধ্যাদেশগুলো ধরেন আপনার 98টা অধ্যাদেশ হুবহু তারা মেনে নিল। তারপরে কিছু অধ্যাদেশ তারা মানলো না এবং বললো যে এগুলো তারা পরবর্তী সময়ে যাচাই বাছাই করবে। 16টি অধ্যাদেশ। আমি মনে করি কি জানেন, আমি পার্সোনালি মনে করি এটা তাদের মানে এইভাবে বলাটা, মানে এই বলাটা মানুষ সাধারণভাবে ভালোভাবে নেয়নি। কারণ আপনি যাচাই বাছাই করার জন্য তো সময় পেয়েছেন, আর যাচাই বাছাই করতে কি এত সময় লাগে? এমন কিছু নাই যেটা নিয়ে এটা তো ভাই না, যেমন মনে করেন আপনার মুরগির ডিম, একটা সার্টেন টাইম পর্যন্ত কিন্তু ওয়েট করতে হয়, তাহলে হবে না। তাপ বেশি দিলে আবার এটা বয়েল হয়ে যাবে। এটা তো তা না, এটা তো আপনি দেখে বুঝতে পারছেন এখানে কী আছে না আছে। তো এটা যাচাই বাছাই করার জন্য আপনাকে পরবর্তী সময় কবে নেবেন তাও বলেন নাই। এবং এই কথাটাও যে যাচাই বাছাইয়ের কথাটা, এটা কিন্তু তারা শুরুতে বলে নাই। যখন মানুষ হইচই শুরু করছে তখন দেখলাম যে রিসেন্টলি গতকালকে তারা বলেছে তারা এটা যাচাই বাছাই করবে। তো আগে তো বলেন নাই ভাই, চাপে পড়ে বলতেছেন। আর 2 নম্বর হলো গিয়া যে যাচাই বাছাই করলে তো সবগুলি যাচাই বাছাই করা দরকার। আপনি প্রত্যেকটা নিয়ে যাচাই বাছাই করেন, এটা এমন কিছু না। আর তারপরেও সব খালি বিচার বিভাগের বিষয়গুলো আপনার লাগলো, খারাপ লাগলো। গুম অধ্যাদেশ যেটা, ওটাই খারাপ লাগলো। আমি বেশ কয়েকজন আইনজ্ঞের সঙ্গে আলাপ করেছি ভাই, তারা আমাকে স্পষ্ট বলেছে এখানে যাচাই বাছাই করে কিছু নাই। এবং যেদিন বিচার বিভাগের ওটা বাতিল হয়ে গেল, রোহিতকরণ বিলটা যেদিন পাশ হলো, ওই দিন বিভিন্ন পত্রিকা দেখে পরের দিন লেখা উঠছে যে আবার বিচার বিভাগ আবার আগের ধারায় ফিরে গেল। আগের ধারা কোনটা? মানে হাসিনার ধারা। হাসিনার ধারা কোনটা? যে ধারায় একজন চিফ জাস্টিসকে দেশ থেকে বের করে দেওয়া যায়, রানিং চিফ জাস্টিসকে, ওই ধারায় ফিরে গেল। আমি মানি এটা যে অধ্যাদেশ করেছে সেই অধ্যাদেশে কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট মানে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ওটা তারা কিন্তু ফলো করে নাই। ওই অধ্যাদেশ যদি ফলো করতো তাহলে অনেক এত মানে আপনার ঢালাও মামলা হতো না, এত লোককে অহেতুক জেলে আটকে রাখা হতো না। আটকে রাখা তো হয়েছে, এবং সেই মামলাগুলিতে অনেকের মানে জামিন পাওয়ার কথা, জামিন দিচ্ছে না। আসিফ নজরুল সাহেব ফোন করে বলছে জামিন দিও না। এই তো হয়েছে ঘটনা, আমরা তো জানি রে ভাই। শুনেন, দেশটা কিন্তু ছোট, এই দেশে সবাই সবাইকে চেনে। আপনি যে জাজ আছে ওই জাজ দেখবেন যে আমার মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই। গভর্নমেন্ট বলছে যে মানে নাই কিন্তু যেই 16টি অধ্যাদেশ অধিকতর যাচাই বাছাইয়ের জন্য রাখা হয়েছে সেগুলো হারিয়ে যায়নি, বরং আরো কঠোর এবং যুগোপযোগী আইনের কথা বলছে সরকার। এটা হলো অজুহাত। ওই যে ছোট বাচ্চা পোলাপানকে বুঝ দেয় না, বাচ্চারা কাঁদতেছে যে আমাকে এটা দাও এটা দাও, অজুহাত দেয়। এইবার না, আগামীবার আরো ভালো ডিজাইনের আসতে চলে তোমায় দিমুনি। এটাকে বহু জীবনে আমরাও দিছি, আমরাও এরকম ভাবে আমাদের বলা হয়েছে। তার মানে এটার কোনো ভবিষ্যৎ আপনি দেখছেন না? ভবিষ্যৎ আছে, সব কিছুর ভবিষ্যৎ আছে। এখন কোশ্চেনটা হলো কি, ভবিষ্যৎটা কিভাবে আসবে? ভবিষ্যৎটা কি চাপে পড়ে আসবে, নাকি ভবিষ্যৎটা নিজের শুভবুদ্ধি উদয় হওয়ার কারণে আসবে? এটা হলো বিষয়। ভবিষ্যৎ থাকবে না কেন? সব কিছুর ভবিষ্যৎ আছে। বাট আমার কোশ্চেন হলো কি জানেন, ইন্টেনশনটা কি? আপনি সেই চাপে পড়ে বললেন যে আমরা দেখবো, আগে বললেন না কেন? আর 2 নম্বর হলো এখনই করলেন না কেন? এখন করলে কি সমস্যাটা হইতো? কি এমন সমস্যা? আচ্ছা ঠিক আছে, আপনি যাচাই বাছাই করবেন, বিচার বিভাগেরটাই কেন? দেখেন বিচার বিভাগ সচিবালয়ের কাজটা শুরু হয়ে গেছে, তো ওইটাই আপনাকে করতে হবে। ওইটা আপনি এখনই বলতেন যে আপনার বিশেষ লোক আসেন, এক্সপার্ট লোকরা আসেন, বিরোধী দল থেকে আসুক, এখান থেকে আসুক। আপনি কাউকে ইনফর্ম করছেন? যাদেরকে ডাকবেন তারা কি বলছে যেটা এখন হবে না, সময় লাগবে? কেউ বলছে? আপনি নিজে নিজে মনে করতেছেন। তো এটা তো ঠিক না। আমার কথা হলো কি ভাই, গণতন্ত্রের একটা অন্যতম অনুষঙ্গ হলো ট্রান্সপারেন্সি। গণতন্ত্রের একটা প্রধানতম একটা অনুষঙ্গ হলো ট্রান্সপারেন্সি। আপনাকে ট্রান্সপারেন্ট হতে হবে। আপনি কেন কি করছেন কেউ জানে না। সরকার তো ব্যাখ্যা দিচ্ছে। ব্যাখ্যা আর অজুহাতের মধ্যে দূরত্ব কতটুকু ভাইয়া? ব্যাখ্যা এবং অজুহাতের মধ্যে দূরত্ব কতটুকু? এরকম ব্যাখ্যা কি আপনি আওয়ামী লীগ আমলে কম পাইছেন? আওয়ামী লীগ আমলে অনেক আইন হয়েছে না, আওয়ামী লীগ তো বারবারই সংবিধানের কথা বলতো। এর আগের কোন একটা গভর্নমেন্ট এমন কোন আইন করছে যাকে তারা ব্যাখ্যা দেয় নাই? এবং তাদের পক্ষে ব্যাখ্যা দেওয়ার জন্য আইনজীবী থাকতো, তাদের পক্ষে ব্যাখ্যা দেওয়ার জন্য বুদ্ধিজীবী থাকতো, ইউনিভার্সিটির টিচার থাকতো না?
আওয়ামী লীগ আমলে দেখেন না ইউনিভার্সিটির টিচাররা কি বলছে, সব ব্যাখ্যা দিচ্ছে, তারা দিচ্ছে তো রে ভাই। তো কি হয়েছে? প্রশ্নটা হলো ওই ব্যাখ্যাগুলো সাধারণ মানুষ কিভাবে নিচ্ছে। দেখেন, আমি এই গভর্নমেন্টকে সাপোর্ট করতেই চাই, এই কারণে চাই, এটা তো একটা গণতান্ত্রিক গভর্নমেন্ট, এটা তো একটা ভোটের মাধ্যমে আসছে ভাই গভর্নমেন্টটা, অবশ্যই। তাই না? তার মানে এটা আমার গভর্নমেন্ট। যে বিরোধী দলের নেতা হয়েছে সে আমার বিরোধী দলের নেতা, সেও তো আমার ভোটের মাধ্যমে আসছে। আমি এই ভোটটাকে তো আমি অস্বীকার করবো না, আমি এই ভোটটাকে সম্মান দেখাতে চাই। যে কারণে এখানে যারা আসছে সবাই আমার প্রতিনিধি, আপনার প্রতিনিধি, আমাদের প্রতিনিধি। এমনকি ওনার এখানে ওনাকে হারিয়ে যে লোকটা এমপি হয়েছে, উনি তো ওনারও এমপি। কাজে আমাদের তো কারোর প্রতি কোনো ই নাই, বিদ্বেষ নাই রে ভাই। এখানে কিন্তু আমরা আর তোমরা না, আমরা সবাই আমরা। তো আমাদের কাছে আপনাদের অবস্থানটা কি দাঁড়াচ্ছে? আমরা তো একটা প্রত্যাশা নিয়ে আপনাদেরকে সংসদে পাঠাইছি অনেক কিছু, যেমন ইউনিট সরকারের কোনো দায়িত্ব ছিল না, তারা করে গেছে। এখানে সবই আপনাকে পাস করতে হবে আমি কিন্তু তাও বলি না, আপনি দু একটা বাদও দিবেন, অনেকগুলো আছে যেটা প্রয়োজনীয় মনে করি না আমি, বাদ দেন আপনি, কোনো সমস্যা নাই। কিন্তু তা না করে আপনি এমন জিনিসগুলি বাদ দিলেন যে জিনিসগুলি আসলে চোখে লাগে। দেখেন 16টা বাদ দিয়েছে। আলাপ হচ্ছে মূলত কয়টা নিয়ে? আলাপ হচ্ছে বিচার বিভাগের, এটা হলো 4টা। আলাপ হচ্ছে গুমের, আলাপ হচ্ছে মানবাধিকার, দুদক, আর বাদ বাকি এগুলো কিন্তু আমরা খুব একটা আলাপ করছি না। তার মানে কি ওগুলো নিয়ে আমাদের আপত্তিও নেই, অথবা অতটা ভাবছিও না আমরা। তো এইগুলি তবে যে কোনো সময়ের জন্য আলোচিত বিষয়। আমরা তো সব সময়ের জন্য বলি দুদকটাকে স্ট্রং করেন, দেশের মানবাধিকার পরিস্থিতি ভালো না, বিচার বিভাগকে আপনি আপনার হাতে রাখেন না, আপনি করায়ত্ত করে নেন। বিচার বিভাগে আপনার হাতে থাকার অর্থটা কি? আপনার মতলব খারাপ, আপনার ইন্টেনশন খারাপ, আপনি চাচ্ছেন যে বিরোধীদেরকে এটা যে আপনি মোটামুটি সাইজ করবেন। তো এই যে মানসিকতাটা না, এটা আপনি এখন আপনি অনেক তাইরে নারে অনেক গান গাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু মানুষ যা বোঝা, মানুষ কিন্তু অল্পতে বুঝে যায়। মানুষকে ওই পারসেপশন থেকে ব্যাক করানো কঠিন, পারসেপশনটা তৈরি করা সহজ। জি।